হাম উপসর্গে আরও 9 শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি 1400-রও বেশি। মাতৃদুগ্ধ পানের হার কমায়, দুর্বল হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা, বাড়ছে প্রাণহানি। ঠান্ডাটা একটু বেশি, তাই ওরা অক্সিজেন দিছে, গ্যাস দিছে। অনেক বাচ্চা আসে তো এর জন্য রাখা হয় না, কারণ তাদের কাছ থেকে জীবাণু ছড়াইতে পারে। লো ব্রেস্ট ফিডিং রেট 50%, 51% ব্রেস্ট ফিডিং, এবং ইভেন এটা আমাদের শুধু শহরে মাদের মধ্যে না, শহর গ্রাম প্রত্যেকটা মারাই। টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ নিয়ে তদন্ত শুরু, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ। তদন্তে উঠে আসবে, দেখবেন কেন আমাদের এই বাচ্চাগুলো আমরা হারালাম, কি কারণে। কাদের ভুল সিদ্ধান্তের জন্য এটা হলো, যদি তাদের ব্যাপারও পদক্ষেপ নেওয়া না হয় তাহলে ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এবার যুদ্ধ, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের। সরকার গঠনের পর নেতাকর্মীদের সঙ্গে প্রথম বৈঠক বিএনপি চেয়ারম্যানের। জনগণকে দেয় অঙ্গীকার, বাস্তবায়নে চাইলেন সহযোগিতা। সংস্কার নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করছে বিএনপি, কূটনৈতিক সংলাপে অভিযোগ নাহিদের। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন চান প্রবাসীরাও, বললেন জামাত আমির। গাজীপুরে স্ত্রী সন্তান সহ পরিবারের 5 জনকে গলা কেটে হত্যা, খুনের কথা স্বজনকে ফোনে জানিয়ে পালিয়ে যান গৃহকর্তা। পারিবারিক বিরোধের জেরেই খুন, ধারণা পুলিশে। সীমান্তে আবারও প্রাণ ঝরল বাংলাদেশের। বিএসএফ এর গুলিতে ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ ছাত্র সহ নিহত 2। লালমনিরহাটে অনুপ্রবেশ ঠেকালো বিজিবি, নিরাপত্তা টহল জোরদার। শপথ করিতেছি যে ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি সরকার, মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী। পিঠ চাপড়ে আলিঙ্গন নরেন্দ্র মোদীর। ব্রিগেডে আরও 5 মন্ত্রীর শপথ। হাম উপসর্গ নিয়ে মারা গেছে আরও 9 শিশু। হাসপাতালে ভর্তি 1435 জন। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় বাড়ছে এমন জটিলতা। টিকা কার্যক্রম শেষ হওয়ার মাসখানেকের মধ্যে হামের প্রাদুর্ভাব কমে আসবে বলে আশা চিকিৎসকের। হাম ও উপসর্গে মৃত্যুর মিছিল যেন থামছেই না। 2 মাসেও কমেনি হামের প্রাদুর্ভাব। হাসপাতালে কাতরাচ্ছে শত শত আক্রান্ত শিশু। সেবায় ব্যস্ত মা বাবা ও স্বজনরা। হাসপাতালের প্রতিটি বেডেই শিশুদের আহাজারি, কান্না। প্রতিদিনই বাড়ছে রোগী, তবে কেউ কেউ সুস্থ হয়ে বাড়িও ফিরছে। প্রথমে ঠান্ডা কাশি আছিল, পরে গায়ে যে বিচির মতো উঠছে। হাসপাতালে নেওয়ার পর নিউমোনিয়া ধরা পড়ছিল। ঠান্ডাটা একটু বেশি, তাই ওরা অক্সিজেন দিছে, গ্যাস দিছে। অনেক বাচ্চা আসে তো এর জন্য রাখা হয় না, কারণ তাদের কাছ থেকে জীবাণু ছড়াইতে পারে এর জন্য। ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের পরিচালক বলছেন, বিভিন্ন হাসপাতালের রেফার করা রোগীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন তারা। যেসব বাচ্চার হামের পাশাপাশি শরীরে অন্য জটিলতা আছে, তাদের বিশেষায়িত হাসপাতালে নেয়ার পরামর্শ দেন তিনি। ঢাকা এবং ঢাকার বাইরে প্রচুর হাসপাতাল এবং ক্লিনিক সমূহ থেকে আমার এখানে রোগী রেফার্ড হয়ে চলে আসতেছে। যে ধরনের বাচ্চাগুলা হাম আছে এবং সাথে তার অন্য আর একটা বা 2টা অসুখ আছে বা কোনো একটা ডিজিজে সে সাফার করছে, এই ধরনের কমপ্লিকেটেড বাচ্চাগুলাকে যে কোনো ধরনের টারশিয়ারি লেভেলের বিশেষায়িত হাসপাতালে বাচ্চাকে চিকিৎসা দিলে সেটা আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। হামের ভ্যাকসিন মোটামুটি আমাদের 95%-এর উপরে বেশি কাভারেজ হয়ে যাবে। তখন থেকে ডেফিনেটলি আমরা আশা করি যে হামের প্রকোপটা অনেকখানি কমে আসবে। সুস্থ শিশুদের হাসপাতালে না নিয়ে আসার পরামর্শও দেন তিনি। দিন দিন বেড়েই চলেছে হাম ও হামের উপসর্গ নিয়ে আসা রোগীর মৃত্যু ও শনাক্তের সংখ্যা। এর মধ্যে নতুন করে দেখা দিয়েছে কিটের স্বল্পতা, যার জন্য শঙ্কা তৈরি হচ্ছে কবে পরিত্রাণ পাবে শিশু ও রোগীর স্বজনরা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। এসব নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী সানবীর রূপল। যাচ্ছি তার কাছে। রূপল, রিপোর্টে একটা বিষয় আমরা তুলে ধরলাম, সেক্ষেত্রে সর্বশেষ আপডেট আসলে কোন পরিস্থিতির দিকে যাচ্ছে? হামের প্রকোপ আসলে থামানো যাচ্ছে না, তবে আগের চেয়ে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, কারণ এর মধ্যে আপনি জানেন যে টিকাদান কর্মসূচি চলছে সারা দেশেই।
এবং গত মাস থেকে একযোগে যে টিকাদান কর্মসূচি চলছে, যেসব ক্লাস্টার এলাকাকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হচ্ছে সেই সব এলাকায় কিছুটা প্রকোপ কমেছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। তবে তারপরেও তার লাগাম টানা যাচ্ছে না, কারণ আজকের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে এখনও আজকেও 9 জন শিশু মারা গেছে এবং উপসর্গ নিয়ে আরও বেশ কিছু মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। অন্যদিকে হাসপাতালে এখনও ভর্তি আছে 1435 জন এবং টিকাদানের শেষে 1 মাসের মধ্যে প্রকোপ কমার আশা। আমি শুরুতে যে টিকাদানের কথা বলছিলাম, এই টিকাদান কর্মসূচিটি মে মাসের 20 তারিখ পর্যন্ত চলবে এবং সিটি কর্পোরেশন এলাকায় 20 তারিখ পর্যন্ত, অন্যান্য এলাকাতে 12ই মে পর্যন্ত এই টিকাদান কর্মসূচি চলবে। এখন পর্যন্ত 1,72,00,000 শিশুকে টিকার বা তারও বেশি সংখ্যক শিশুকে টিকাদানের আওতায় আনা গেছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য থেকে আমরা জানতে পেরেছি, যার ফলে বলা চলে যে এই শতভাগ টিকাদান কর্মসূচি হলে তখন এই মাসখানেকের মধ্যেই হয়তো হামের যে থাবা সেই করাল গ্রাস থেকে অন্তত মুক্তি মিলতে পারে। সেক্ষেত্রে পরিত্রাণের বা প্রতিরোধের উপায় কি? পরিত্রাণ বা প্রতিরোধের উপায় নিয়ে আসলে বিশেষজ্ঞরা নানান মত দিচ্ছেন। শুধুমাত্র যে টিকাদান কর্মসূচি, সেই টিকাদান কর্মসূচি নয়, টিকাদান ছাড়াও দেশের নবজাতকেরা মায়ের দুধ পান করানোর হার কমেছে 51%, যার প্রভাব পড়েছে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতায়। হামের মৃত্যুর বাড়ার পেছনে এটিও একটি বড় কারণ বলছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য সচিব জানান, অন্তর্বর্তী সরকারের আমলে টিকা সংগ্রহের গাফিলতির অভিযোগের বিষয়ে শুরু হয়েছে তদন্ত। সারা দেশে এখন হামের প্রাদুর্ভাব, আক্রান্ত ও মৃত্যুর তথ্য আসছে প্রতিদিনই। শিশুদের নিয়ে উৎকণ্ঠায় বাবা মায়েরা। এমন প্রেক্ষাপটে শনিবার হামের প্রাদুর্ভাব ও উত্তরণের পথ নিয়ে গোলটেবিল আলোচনার আয়োজন করে স্বাস্থ্য বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম। এতে অংশ নেন দেশের খ্যাতিমান চিকিৎসক, গবেষকরা জানান 6 মাস থেকে 1 বছর বয়সী শিশুদের হামে আক্রান্ত হওয়ার সংখ্যা সবচেয়ে বেশি। তারা জানান, দেশে নবজাতককে বুকের দুধ পান করানোর হার কমেছে প্রায় অর্ধেক। এছাড়া গর্ভবতী মায়ের অপুষ্টির পাশাপাশি রয়েছে শিশুদের পুষ্টিকর খাবারের অভাবও, যার প্রভাব পড়েছে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতায়। লো ব্রেস্ট ফিডিং রেট 50%, 51% ব্রেস্ট ফিডিং, এবং ইভেন এটা আমাদের শুধু শহরের মাদের মধ্যে না, শহর গ্রাম প্রত্যেকটা মারাই। ন্যূনতম খাদ্য বৈচিত্র্য যেটুক দরকার, ন্যূনতম সেইটুক মাত্র 35% শিশু পায়। হামের চিকিৎসায় একটি জাতীয় গাইডলাইন প্রণয়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, শুধু টিকা নয়, খুঁজতে হবে স্থায়ী সমাধানের পথ। ন্যাশনাল গাইডলাইন ফর ম্যানেজমেন্ট অফ মিজলস, এই গাইডলাইনটা যদি থাকতো তাহলে অনেক রোগী আমাদের ওখানেই ম্যানেজ হইতো। আইসোলেশনের জন্য আমাদের এখানে এরকম কোনো ব্যবস্থা আমরা করতে পারি নাই, কারণ আমরা তো স্বীকারই করছি না এটা মহামারী। আলোচনায় বারবার উঠে আসে অন্তর্বর্তী সরকারের আমলে টিকা নিয়ে গাফিলতির কথা। স্বাস্থ্য সচিব জানান, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। কেন এই টিকার দেওয়া বন্ধ থাকলো, ওই সময় দায়িত্বে কারা ছিলেন, কাদের ভুল সিদ্ধান্তের জন্য এটা হলো, যদি তাদের ব্যাপারেও পদক্ষেপ নেওয়া না হয় তাহলে ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে। তদন্তে উঠে আসবে, দেখবেন কেন আমাদের এই বাচ্চাগুলো আমরা হারালাম, কি কারণে। হামের প্রকোপ মোকাবিলায় সরকার সব ব্যবস্থা নিয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক নাজমুস সালেহী। সময় সংবাদ, ঢাকা। রাব্বি, রূপল, সেক্ষেত্রে কিভাবে আসলে থামানো যায় এবং কি কি কারণে আসলে এটি এমনভাবে ছড়ালো, আজকে চিকিৎসকরা কি বললেন? রাব্বি, আপনি এই প্রতিবেদনটাতে একটি বিষয় কিন্তু বেশ পরিষ্কারভাবেই বিশেষজ্ঞরা বলতে চাইছেন, সেটা হচ্ছে শুধুমাত্র টিকাদান কর্মসূচি নয়, আজকালকার বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা আগের চেয়ে কমেছে এবং সেক্ষেত্রে বাচ্চাদের মাতৃদুগ্ধ পানের যে আমরা জানতাম যে 2 বছর পর্যন্ত একটি শিশুকে অন্য কোনো খাবার দেওয়ার ক্ষেত্রে বিরত থাকতে বলা হতো এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চারা তুলনামূলকভাবে যে পুষ্টি পাওয়ার কথা সেই পুষ্টি পুরোপুরি পাচ্ছেন না এবং 51% নারীরা তারা মাতৃদুগ্ধ ঠিকমতো পান করাচ্ছেন না। এটি একটি রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাহত হওয়ার একটা অন্যতম কারণ এবং পাশাপাশি অন্যান্য আরও যে খাবারগুলো দেওয়া হয়, নানানভাবে বাজারে নানান খাবার বিভিন্নভাবে দেওয়া হয়, সেই বিষয়গুলোও কিন্তু বিশেষজ্ঞদের মতামতে উঠে এসেছে। অন্যদিকে পরিস্থিতি মোকাবেলায় জাতীয় গাইডলাইন তৈরির তাগিদ দিয়েছেন এবং গাইডলাইন তৈরির যে তাগিদটি দিয়েছেন সেটি আসলে বলা হয়েছে যে একটি পরিপূর্ণ গাইডলাইন, যেখান থেকে শেকড় থেকে এই
হামের মতো উপসর্গ যে রোগগুলো আছে সেগুলো যেন তুলে ফেলা যায়। এবং আপনি জানেন যে হামকে 2030 সালের মধ্যে পুরোপুরি নির্মূল করার ঘোষণা ছিল সরকার, এবং 2025 সালের পরেই আমাদের সেটাকে কিন্তু নিয়ন্ত্রণের কথা বলা হয়েছিল, এবং শেষ কয়েক বছরের পরিসংখ্যানও বলছিল যে খুবই প্রাদুর্ভাব কমে এসেছিল, এবং মাত্র 400-500 জনের মতো সারা বছরে হামের শিশু তারা ভর্তি হতো দেশের বিভিন্ন হাসপাতালে। কিন্তু সেটি এবার মহামারী আকার ধারণ করেছে, এবং সেজন্য কাদের জন্য এই গাফুলতি, সেই গাফুলতিদের কাদের জন্য হয়েছে এর মধ্যে সরকার বলেছে যে আগের অন্তর্বর্তী সরকার তারা টিকা কেনায় গাফুলতি করেছে, সে বিষয়টি নিয়ে তদন্ত করা হবে এবং তদন্তের একটি প্রতিবেদন করে হয়তো জাতির সামনে তুলে ধরা হবে। রূপল, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। হামের সার্বিক পরিস্থিতি এবং সমাধানে কি করা যায় সব বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী সানবীর রূপল। যাচ্ছে অন্য খবরে, জনরায় পাওয়া বিএনপির ম্যানিফেস্টো এখন জনগণের। এবার যুদ্ধ প্রতিশ্রুতি পূরণের, অঙ্গীকার বাস্তবায়নে দলের সব পর্যায়ে নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সরকার গঠনের পর প্রথমবার দল ও 3 অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রধানমন্ত্রী। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরে বিএনপির মাঠ পর্যায়ে নেতাদের সঙ্গে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম মতবিনিময় সভা, যেখানে যোগ দেন বিএনপি সহ 3 অঙ্গ সংগঠনের জেলা পর্যায়ের নেতারা। পরিস্থিতি আমরা তৈরি হতে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ বিদায়ের যুদ্ধ শেষে এখন জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণের যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলোর বাস্তবায়ন করা। মানুষ আমাদের দলের পক্ষে, আমাদের ম্যানিফেস্টোর পক্ষে আমাদেরকে মানুষ সমর্থন দিয়েছে। যে নির্বাচনের আগের দিন পর্যন্ত এই ম্যানিফেস্টোটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টো। নির্বাচন হয়ে যাওয়ার পরে এবং ফলাফল বের হবার পরে, আমরা বিশেষ করে সরকার গঠন করার পরে ম্যানিফেস্টোটি আমাদের সরকারের তথা বাংলাদেশের জনগণের ম্যানিফেস্টোতে পরিণত হয়েছে। এই ম্যানিফেস্টোতে আমরা যা যা বলেছি, আমাদের সর্বোচ্চ দিয়ে সরকারকে চেষ্টা করতে হবে এই ম্যানিফেস্টোর বাস্তবায়ন করার জন্য। বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতা ছাড়া জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন সরকার প্রধান। আমরা বলি বর্তমান সরকার বিএনপি সরকার, অর্থাৎ সরকার ঠিকই আছে কিন্তু বিএনপি সরকার। সেজন্য বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না, এবং বিএনপির সফলতা তখনই নির্ভর করছে যখন আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনারা যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সাথে নিয়ে সরকারের পেছনে এসে না দাঁড়ান। তা এর বাইরেই হলে আমরা সরকারকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারব না। দিনব্যাপী এই রুদ্ধদ্বার বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ উপস্থিত স্থায়ী কমিটির নেতারা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। শারীরিক প্রতিবন্ধকতার শিকার কলেজ ছাত্র ওয়াকিবুল ইসলামের তৈরি করা গাড়ি দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানী তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই পরিদর্শন কার্যক্রম হয়। এ সময় প্রধানমন্ত্রী বাহনটিতে উঠে তার কার্যালয় এলাকা ঘুরে দেখেন। বাহনটি দেখার পর প্রতিবন্ধীদের জন্য আন্তরিকভাবে কাজ করার কথা জানান সরকার প্রধান। আরও স্বল্প খরচে নিরাপদ ও উন্নত মানের যানবাহন তৈরি করার বিষয়ে পরিকল্পনা নেওয়া হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তপ্ত নগরে মুগ্ধতা ছড়াচ্ছে কৃষ্ণচূড়া জারুল সোনালু। প্রকৃতির রূপ রসে নাগরিক মনে যেন প্রশান্তি। স্পর্শ অনুভবে শুদ্ধতা ছড়ানো গ্রীষ্ম ফুল নিয়ে খবর থাকছে এই সংবাদেরই শেষের অংশে। সংস্কার নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করছে বিএনপি। রাজধানীতে কূটনৈতিক সংলাপে এমন অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে জাপান সফর শেষে ঢাকায় ফিরে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন চান প্রবাসীরাও। বর্তমান সংসদ সংবিধান সংস্কার পরিষদে পরিণত হবে এ বিষয়ে এখনও আশাবাদী জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার রাজধানীতে বিভিন্ন দেশের কূটনৈতিকদের নিয়ে এনসিপির সংলাপে এসব কথা বলেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সংস্কার প্রশ্নে বিএনপির বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ আনেন নাহিদ ইসলাম। বলেন, বিরোধী দলকে রাজপথে নামতে বাধ্য করছে সরকারি দল। সরকার বা বিএনপি একটা ছলচাতুরি করছে। তারা জুলাই সনদকে জুলাই আদেশ বা গণভোটের সাথে একটা বাইনারিতে নিয়ে গেছে এবং তার উপরে স্থান দিচ্ছে। এদিকে 7 দিনের জাপান সফর শেষে শনিবার সকালে দেশে ফিরেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। শাহজালাল বিমানবন্দরে তিনি জানান, দেশের মানুষের পাশাপাশি প্রবাসীরাও গণভোটের রায় ও জুলাই সনদের বাস্তবায়ন চায়। এরা গলায় জড়াইয়ে ধরে বলল, যদি সুস্থ হয়ে ফিরে যাই, জাতির জন্য প্রয়োজন বারবার লড়াই করব। কিন্তু আমাদের গণভোটের রায় আর জুলাই সনদ দুইটা যেন অক্ষরে বাস্তবায়ন হয়। পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসা পর্যবেক্ষণ করছে বিরোধী দল বলেও মন্তব্য করেন জামাত আমির। আমরা ইন্ডিয়া সরকারের প্রতি অনুরোধ জানাবো, বিশেষ কোনো ধর্ম, বর্ণ কিংবা গোত্রকে যেন টার্গেট করে কারো কোনো ক্ষতি সাধন করা না হয়। সীমান্তে পুশ ইন নিয়েও বিরোধী দল পর্যবেক্ষণ করছে বলেও এ সময় জানান ডক্টর শফিকুর রহমান। পুশ ইনের যে বিষয়টা বলেছেন, এটা আরো যাচাই বাছাই করে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আবার সীমান্তে ঝরল বাংলাদেশের প্রাণ। বিএসএফ এর গুলিতে ব্রাহ্মণবাড়িয়া কলেজ ছাত্র সহ নিহত হয়েছেন 2 জন। এদিকে লালমনিরহাটে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকিয়ে নিরাপত্তা টহল জোরদার করেছে বিজিবি। কলেজ ছাত্র মোরসালিনের বাড়িতে কান্নার রোল। সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার সময় বিএসএফ এর গুলিতে প্রাণ গেছে তার। আমার ছেলেরে তাড়াতাড়ি জানে আমার ভাতিজাও ভালো আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আর জবর আচার ব্যবহার মানুষের লোকে করছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, আপনার মাধ্যমে যেন এটা সুষ্ঠু তদন্ত করে এটা বিচার চাই। শুক্রবার দিবাগত রাত 12:30টার দিকে কসবা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন মোরসালিন সহ কয়েকজন যুবক। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই নিহত হন মোরসালিন ও নবীর হোসেন। নিহত 2 জনের মরদেহ 18 ঘন্টা পর বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। এ ঘটনায় আহত 2 যুবককে উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে। এদিকে লালমনিরহাট সীমান্তে এক অনুপ্রবেশকারীকে ভারতে ফেরত পাঠিয়েছে বিজিবি। পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সময়ে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে জোরদার করা হয়েছে টহল। মিরন আহমেদ, সময় সংবাদ। জাতীয় স্বার্থ রক্ষা করে উন্নয়নে অগ্রাধিকার দেয় বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বিকেলে গুলশানের একটি হোটেলে আলোচনায় তিনি বলেন, মূলনীতি হবে বাংলাদেশ ফার্স্ট। তবে এর অর্থ কোনো ধরনের বিচ্ছিন্নতা নয়, বরং বিশ্ব ব্যবস্থার সঙ্গে যুক্ত থেকে দেশের স্বার্থকে এগিয়ে নেওয়া। গত প্রায় 2 দশকে দেশ একটি নির্দিষ্ট রাষ্ট্রের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, যার কারণেই কূটনৈতিক ভারসাম্য নষ্ট হয়েছে। But we will adopt. Our foreign policy is based on the aspirations of putting Bangladesh first. Does not mean isolating Bangladesh, prioritizing the national interest and development of the country. We will not be a football between China and India. We can be a referee now and then, but we will not be a football. We can be a referee now and then to ensure that, in terms of as a neutral friend to both. রাতের সময় আরও থাকছে। চলন্ত 2 বাসের চালক কথা বলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গেছে ধাক্কা। চট্টগ্রাম লোহাগাড়ায় প্রাণ গেল 4 জনের, আহত 10, পলাতক চালক হেলপার। মাদারীপুরে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রের নৃশংস হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। গ্রামের বাড়ি তার মরদেহ পৌঁছালে স্বজনের আর্তনাদে ভারী হয়ে ওঠে চারপাশ। এর আগে শাহজালাল বিমানবন্দরে মরদেহ হস্তান্তরের পর পররাষ্ট্র সচিব জানান, বৃষ্টির পরিবারের পাশে রয়েছে সরকার। জুলাই মাসে দেশে ফেরার কথা ছিল যুক্তরাষ্ট্রে উচ্চতর ডিগ্রি অর্জন করতে যাওয়া মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির। তার আগে ঠিকই ফিরল, তবে লাশ হয়ে। এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনেরা। বিকেলে বৃষ্টির নিজ গ্রাম মাদারীপুর সদরের চর গোবিন্দপুরে লাশ পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। বৃষ্টিকে শেষবারের মতো এক নজর দেখতে ভিড় করেন পাড়া প্রতিবেশী ও ছোটবেলার খেলার সাথীরাও। বাদ আসর জানাজা শেষে দাদা দাদির কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয় বৃষ্টিকে। নির্দোষ বোন রে গেছে পড়তে, সেইখানে যে মারছে,
তো সেই ক্ষেত্রে আমাদের সরকার এটা তো একটা পদক্ষেপ নেওয়া উচিত। দূরে যায় যদি এরকম দুর্ঘটনা ঘটে তো এটা তো আমরা মান্য নিতে পারি না। আমাদেরকে ছেড়ে একদম চিরতরে চলে যাবে, এটা আসলে আমাদের চিন্তার বাইরে ছিল। শনিবার সকালে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃষ্টির খণ্ডিত মরদেহ পৌঁছালে পরিবারের কাছে হস্তান্তর করেন পররাষ্ট্র সচিব। জানান, বৃষ্টির পরিবারের পাশে রয়েছে সরকার। বৃষ্টির হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত যারা, তাদের তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় এবং পরবর্তীতে যাতে তাদের বিচার যথাযথভাবে হয় সেই জন্য কাজ করে যাচ্ছে। ফ্লোরিডা ইউনিভার্সিটিতে পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি ও সহপাঠী জামিল আহমেদ লিমনকে গত 16 এপ্রিল খুন করে এক মার্কিন নাগরিক। 8 দিন পর লিমনের খণ্ডিত মরদেহ উদ্ধার করে যুক্তরাষ্ট্রের পুলিশ। 30 এপ্রিল উদ্ধার করা হয় বৃষ্টিরও খণ্ডিত লাশ। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ। গাজীপুরের স্ত্রী, 3 মেয়ে ও শ্যালক সহ 5 জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। অভিযুক্ত ফোরকান মিয়া হত্যাকাণ্ডের খবর ফোন করে ছোট ভাইয়ের স্ত্রীকে জানিয়ে পালিয়ে যান। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে চিৎকার আর আর্তনাদ শুনে ঘুম ভাঙে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকার বাসিন্দাদের। সবাই ছুটে আসেন ফোরকান মিয়ার বাড়িতে। বাড়িতে ঢুকেই হতভাগ সবাই। দেখতে পান 3 শিশুর গলাকাটা মরদেহ ঘরের মেঝেতে পাশাপাশি পড়ে আছে, আর মা শারমিন আক্তারের মরদেহ জানালার গ্রিলে হাত মুখ বাঁধা অবস্থায় ঝুলে আছে। অন্যদিকে শারমিনের ভাই রসুলের মরদেহ বিছানার উপর। স্বজনরা জানান, পেশায় প্রাইভেট কার চালক ফোরকান বছরখানেক আগে রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়ির নিচতলায় ভাড়া নেয়। ঘটনার দিন সকাল 6:30টার দিকে শারমিনের ছোট ভাইয়ের স্ত্রী রাশিদাকে ফোন করে 5 জনকে হত্যার কথা জানিয়ে পালিয়ে যায় ফোরকান। স্ত্রীর বিরুদ্ধে থানায় এর আগে 10 লাখ টাকা আত্মসাতের অভিযোগ করেছিল অভিযুক্ত ফোরকান হোসেন। একই সঙ্গে অভিযোগপত্রে স্ত্রীর পরকীয়ার বিষয়টিও উল্লেখ করেছিল সে। তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে কলহ ছিল, এটা আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এবং আমরা ধারণা করছি এই কলহের কারণে এই ঘটনাটি ঘটে থাকতে পারে। তদন্ত কার্যক্রম অব্যাহত আছে, আপনারা জানতে পারবেন। তদন্তের সাথে এখন কিছু বলা যাচ্ছে না। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করেছে পুলিশ। মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর। একই পরিবহন চলন্ত 2 বাসের চালক কথা বলার সময় হারালো নিয়ন্ত্রণ। চট্টগ্রামের লোহাগাড়ায় গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে প্রাণ গেল 4 জনের। আহত 10 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। পলাতক চালক হেলপারকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। একই পরিবহনের চলন্ত 2 বাস, 2 চালক কথা বলার সময় হারালো নিয়ন্ত্রণ। দুমড়ে মুচড়ে প্রাণ গেল 4 জনের, আহত আরো 10 জন। স্থানীয়রা জানান, মার্সা পরিবহনের একটি বাস চট্টগ্রাম যাচ্ছিল। একই সময়ে কক্সবাজার যাচ্ছিল একই কোম্পানির আরেকটি বাস। 2 চালক কথা বলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের 4 সিজন এলাকায় মুখোমুখি সংঘর্ষে রাস্তার দুপাশে গাড়ি দুটি ছিটকে পড়ে গাছে ধাক্কা দেয়। ঘটনাস্থলে এক নারীর মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা সবাইকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠালে চিকিৎসক আরো 3 জনকে মৃত ঘোষণা করেন। মার্সা যাবে, মার্সা আসবে, দুটোটা তো ম্যাচটা যদি অন্য কারো গাড়ি থাকতে তাহলে বলতো এর সাথে প্রতিযোগিতা আছে, সেই জন্য প্রতিযোগিতামূলক নিয়ে এরকম করতেছে। নেশা পানি করে ওরা গাড়ি চলাই, যেতে দিকে গাড়িটা চলার মধ্যে অ্যাক্সিডেন্টটা করে। আমরা ওই জায়গায় গিয়ে অ্যাক্সিডেন্টটা শুনি, কোন গাড়ি মার্সা গাড়ি না হয়ে আসলাম, কিন্তু মার্সা গাড়ির শব্দটা বেশি আসে, কারণ এগুলো হচ্ছে ওদের গাড়ি চালকদের বেপরোয়ার কারণে। বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ বলে প্রাথমিক ধারণা পুলিশের। পলাতক চালক ও হেলপারকে ধরতে চলছে অভিযান। যার কারণে এবং গাড়িগুলো তারা প্রতিযোগিতামূলক চালায় এবং প্রতিযোগিতার কারণে অনেক সময় কিন্তু এখানে দুর্ঘটনা ঘটে। নিহত একজনের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়, 2 জনের ঝিনাইদহ ও আরেকজন ভোলার। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার বাণিজ্যের সংবাদ। বিশ্বখ্যাত ব্র্যান্ডের অর্ডার দখলে নিতে চট্টগ্রামের 4টি পয়েন্টে বহুতল ভবনে অন্তত 25টি কারখানা নিয়ে গার্মেন্টস জোন গড়ে তুলতে চায় বিজিএমইএ। কমপ্লেন্স জটিলতা এড়াতে ফ্লোর স্পেসের পাশাপাশি বিদ্যুৎ, জেনারেটর, গ্যাস এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ সব ধরনের সুবিধা থাকবে এসব ভবনে। সাক্ষর টিভির ক্যামেরায় কমলদের রিপোর্ট। নানা সংকটে হাতছাড়া হওয়া বিশ্বখ্যাত ব্র্যান্ডের অর্ডার ফের দখল করতে চায় চট্টগ্রামের পোশাক কারখানাগুলো। সে লক্ষ্যে যুক্ত থাকা গার্মেন্টসকে সচল করতে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে বিজিএমইএ। পরিকল্পনার অংশ হিসাবে নগরীর মুরাদপুর, বায়েজিদ,
বহদ্দারহাট এবং আগ্রাবাদে পরীক্ষামূলকভাবে তৈরি করা হবে একাধিক বহুতল ভবন, আর এসব ভবনে থাকবে প্রতিটি ফ্লোরে একটি করে কারখানা। কমপ্লাইড বিল্ডিং করে দেব, ওখানের মধ্যে যেমন আপনি যখন একটা ফ্লোরে থাকেন আপনার জেনারেটর অনেক কস্টলি থাকে, এই এক্সপেন্সিভগুলো কমন থাকবে। প্রতিটি কারখানায় সর্বনিম্ন 600 থেকে সর্বোচ্চ 1000 শ্রমিকের হবে কর্মসংস্থান। চট্টগ্রামের জেলা প্রশাসকের কাছে দেওয়া এক চিঠিতে বিজিএমইএ নগরীতে প্রতিটি জোনে 3 থেকে 5 একর জায়গা বরাদ্দ দেওয়ার আবেদন জানিয়েছে। বড় বড় যে ব্র্যান্ডগুলির কাজ এরা এখন করতে পারতেছে না, ওই ব্র্যান্ডগুলির কাজ করা এরা করতে পারবে এবং ওই কাজগুলি করলে তাদের ডেফিনেটলি আরও নতুন নতুন উদ্যোক্তাও কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু আসার জন্য চেষ্টা করবে। স্বাধীনতা পরবর্তী চট্টগ্রাম থেকেই তৈরি পোশাক রপ্তানি শুরু, কিন্তু নানামুখী সংকটে গত 4 দশকে রপ্তানি 40% থেকে কমে 9% দাঁড়িয়েছে, আর কারখানা কমে গেছে অন্তত 200-র বেশি। চট্টগ্রামে হলো যে এই এক্সপোর্ট বিজনেসের জন্য একান্ত ভাইয়েবল হাব, কেননা সারা পৃথিবীতে বন্দর ঘেঁষে আশেপাশে হয় এই ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ করে। চট্টগ্রামে 2টি ইপিজেড এবং নগরীর বিভিন্ন স্থানে গার্মেন্টসের কারখানা রয়েছে 400-র বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জ্বালানি অনুসন্ধানে গভীর কূপ খননের যুগে বাংলাদেশ প্রথমবার অনুসন্ধান চালানো হচ্ছে 5600 মিটার গভীরে। ব্রাহ্মণবাড়িয়া তিতাস 31 কূপে চলছে চ্যালেঞ্জিং এই খনন কাজ। সাফল্য পেলে কূপটি থেকে দিনে মিলতে পারে 15 মিলিয়ন ঘনফুট গ্যাস। প্রকল্প এলাকা ঘুরে এসে রিপোর্ট করেছেন ফারুক রবিন। জ্বালানি সন্ধানে আরেকটি ইতিহাস গড়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুর। চীনা প্রতিষ্ঠান সিসিডিসির সহযোগিতায় চলছে তিতাস 31 কূপে বিপুল কর্মযজ্ঞ। দেশের অন্য সব কূপের তুলনায় এখানকার কার্যক্রম কিছুটা ভিন্ন। সাধারণত দেশের স্থলভাগে কূপ খনন চলে 2400 থেকে 4000 মিটার পর্যন্ত। কেবল ফেঞ্চুগঞ্জের একটি কূপে সর্বোচ্চ 4977 মিটার গভীরতায় খনন কাজের নজির রয়েছে। এবার সেই সীমা অতিক্রম করার লক্ষ্য জ্বালানি বিভাগের। তিতাস 31 কূপে মাটি থেকে 5600 মিটার গভীরতায় চলবে অনুসন্ধান কার্যক্রম। হাই প্রেশার জোন, ওভার প্রেশার জোন আছে, এইটাকে মিটিগেট করে ড্রিলিং করাটাই হচ্ছে চ্যালেঞ্জ, এবং এইটাকে মিটিগেট করে ড্রিলিং করার মতো টেকনোলজি এখন আছে। ইনশাল্লাহ আমরা এগুলা ওভারকাম করে ড্রিলিংটা সম্পন্ন করতে পারবো। ডিসেম্বর নাগাদ তিতাস 31 কূপ খনন শেষ করার লক্ষ্য জ্বালানি বিভাগের। প্রকল্প সংশ্লিষ্টরা জানাচ্ছেন, ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক জরিপে কূপটিতে 2টি সেফ গ্যাসের মজুদ থাকতে পারে বলে প্রাথমিক ধারণা মিলেছে। অনুসন্ধান সফল হলে এখান থেকে দৈনিক 15 মিলিয়ন ঘনফুট হারে গ্যাস যুক্ত হবে জাতীয় গ্রিডে। 3700 মিটারের নিচে 4টা জোনটাকেই যদি আমরা সাকসেসফুল হয়ে যায় তাহলে 2TCF এর মতো আরও রিজার্ভ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। জ্বালানি বিভাগের আশা, নতুন কূপে সফলতা এলে কিছুটা হলেও কাটবে সংকট। তিতাস গ্যাস ক্ষেত্রের 31 নম্বর কূপে যতটা গভীরতায় গিয়ে জ্বালানি অনুসন্ধান কার্যক্রম চলছে তা দেশের স্থলভাগে অন্য কোনো কূপের ক্ষেত্রে দেখা যায়নি। বিষয়টি একদিকে যেমন যথেষ্ট চ্যালেঞ্জিং, ঠিক একইভাবে এখান থেকে সফলতা পেলে তা দেশের জ্বালানি খাতের জন্য নতুন মাইল ফলক হবে বলে মনে করেন প্রকল্প সংশ্লিষ্টরা। ফারুক রবিন, সময় সংবাদ, তিতাস গ্যাস ক্ষেত্র, ব্রাহ্মণবাড়িয়া। গ্রীষ্মের প্রখর রোদে যখন চারপাশে অস্বস্তির ঝাঁজ, তখন এই দহনময় ঋতুই আবার রঙিন ফুলের মেলায় ছড়িয়ে দেয় প্রশান্তির ছোঁয়া। চারপাশের শুষ্কতা যেন হার মানে বর্ণিল সেই সৌন্দর্যের কাছে। পথ চলতি মানুষের চোখ আটকে যায় অপরূপ গ্রীষ্ম ফুলের মায়ায়। প্রিন্স আরিফিনের ক্যামেরায় উম্মেহানের রিপোর্ট। তপ্ত রোদে দগ্ধ নগর। কংক্রিটের ফাঁকে ফাঁকে জমে থাকা ধুলোধূসর আর মানুষের অবিরাম ব্যস্ততার গল্পে এই শহর এক অন্তহীন দৃশ্যপট। এসবের ফাঁকেই হঠাৎ ঝলকানির মতো চোখে লাগে অন্যরকম এক সৌন্দর্য। মনে হয় এই নগরী শুধু লাল নীল মিথ্যে কথারই নয়, এই শহর তার বুক জুড়ে লালন করে অপরূপ সৌন্দর্য। মোহগ্রস্ত নাগরিক মানুষ একবার হলেও থমকে দাঁড়ায়, ক্ষণিকের জন্য হলেও ভুলে যায় জীবনের পাওয়া না পাওয়ার হিসেব।
নগর জুড়ে ফুটেছে গ্রীষ্মের ফুল। অবাধ প্রকৃতি নয়, ইটনগরের ফুলেরাও কি কখনো কখনো ভাবুক করে তোলে মানুষকে? গতির শহরে অবিরাম ছুটে চলার একাকিত্বে ফুলেরাও তখন হয়ে ওঠে নীরব সঙ্গী। কৃষ্ণচূড়ার রঙিন যৌবন, জারুলের বেগুনি আভা, সোনালুর স্নিগ্ধ সৌন্দর্য, দাবদাহে পীড়িত রাজধানীতে বসিয়েছে ফুলের জলসা। সেই জলসায় সামিল হয় মানুষও, কখনো ঝরে পড়া ফুল কুড়িয়ে, কখনো বা মনের রসদ মেটায় দু চোখ ভরে রঙের উল্লাস পান করে। কৃষ্ণচূড়া ফুল এত পছন্দ, এত ভাল লাগে যে দেখে মনে হয় গ্রীষ্মকাল যেন আবার ফিরে ফিরে আসে। এত সুন্দর ফুল দেখলে দুই পাশের চোখের ক্লান্তিটা মনে হয় হাওয়া হয়ে যায়। এই ফুলগুলো যদি না থাকতো তাহলে শহরটি আরো নিরাশ হয়ে যেত। আমার আশেপাশে অনেক ফুল, অনেক প্রশান্তি লাগবে আর কি। হঠাৎ আবার ফুলের জলসায় আকাশ ভেঙে বৃষ্টি নামে। বৃষ্টির ছন্দে তাল মিলিয়ে ঝরে পড়ে ফুলেরা। মন্ত্রমুগ্ধ মানুষের তখন আবেগতাড়িত পুষ্পস্নান। নগরের আনাচে কানাচে ফুটে থাকা এসব গ্রীষ্মের ফুলের রয়েছে চেনা অচেনা অগণিত নাম, অগণিত ডাক, যে নাম শুদ্ধ করে মানুষের মন, আবার কখনো ভাবুক করে তোলে আটপৌড়ে যাপনকেও। এই ফুল গ্রীষ্মের খরতাপের মাঝেও প্রকৃতির এক অনুপম উপহার। জীবনে নানা জটিলতাকে পাশে রেখে যদি ফুলে ভরা বৃক্ষের নিচে দুরন্ত বসা যায়, তাহলেও তো মিলতে পারে মনের রসদ। তাই তো এই রঙিন ফুলগুলোকে উপভোগ করাই হোক প্রকৃতির সাথে একাত্মতার অনুশীলন। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গঠন করল বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। শপথ নেওয়ার পর পিঠ চাপড়ে আলিঙ্গন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শপথ নিয়েছেন নতুন সরকারের 5 মন্ত্রী। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শনিবার স্থানীয় সময় সকাল 11টায় ভারতের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। আমি শুভেন্দু অধিকারী। এরপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কপালে তিলক আর গেরুয়া পোশাকে পশ্চিমবঙ্গের শাসনভার গ্রহণ করেন এই নেতা। একে একে মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। তৃণমূল সরকার আমলে আমরা পরাধীন ছিলাম, আমরা একটা স্বাধীনতা পেয়েছি। আমাদের অনেক আশা আছে, দেখি কতটুকু কি পূরণ করতে পারে। এর আগে ছাদখোলা গাড়িতে করে শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠান স্থলে হাজির হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রথম কোনো প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের কোনো মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানের সাক্ষী হতে দলে দলে সকাল থেকেই সমবেত হয়েছিলেন এই প্যারেড গ্রাউন্ডে। কলকাতার ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ডের সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। হাম উপসর্গে আরও 9 শিশুর মৃত্যু। মাতৃদুগ্ধ পানের হার কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে বাড়ছে জটিলতা। টিকে নিয়ে অন্তর্বর্তী সরকারের গাফিলতির অভিযোগের তদন্ত হবে। এবার যুদ্ধ নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের সরকার গঠনের পর নেতাকর্মীদের সঙ্গে প্রথম বৈঠক বিএনপি চেয়ারম্যানের। জনগণকে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে চাইলেন সহযোগিতা। শপথ করিতেছি যে ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি সরকার। মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী। পিঠ চাপড়ে আলিঙ্গন নরেন্দ্র মোদীর। ব্রিগেডে আরও 5 মন্ত্রীর শপথ। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গী থাকুন সময়।